আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব এবং আপনার যারা দর্শক রয়েছে তাদের সকলকে শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। শুরুতে যেমন তিনি বলেছেন আমেরিকা চাচ্ছে, গোলাম মোল্লা রনি বলেছে, আর আমাদের ওই আরেকজনের নাম বললেন মুসলিম লীগের নেতা, উনি বলেছেন যে না আসতে দিলে লিবিয়া হবে। তাদের কথাটা তারা কোন উদ্দেশ্যে বলেছেন আমি জানি না, কিন্তু তাদের কথা সত্যি। আমি বহু আগেই বলেছিলাম যে এই ভারত এবং এই শেখ হাসিনা আমেরিকার আপনজন হবেই। কারণ আমেরিকা তার সাথে থাকে যার হাতে মার্কেট থাকে। আমেরিকা তার সাথে চলবে যার হাতে বাজার থাকবে। আমেরিকা ব্যবসার জন্যই শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করেছিল। আমেরিকা ব্যবসার জন্য ইরানে হামলা করেছিল। আমেরিকা ব্যবসার স্বার্থেই ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখে। তো আমেরিকা ওই ব্যবসার স্বার্থে আবারও শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে আসতে দিতে বাধ্য হবে, এবং তারা চাইবেও, কারণ তারা চেয়েছিল আজীবন ক্ষমতায় রাখতে। কিন্তু এরা দেখেছে যে ইউনূসকে যদি রাখে তাহলে এই দেশের সকল কিছু তাদের হাতের বাইরে চলে যাবে। তারপরে ভাবলো বিকল্প হিসেবে নিয়ে আসবে তারেক রহমানকে, আনলো, ভালো কথা। শুধু তাই না, এখানে কয়েকজন বায়ে সিগন্যাল দিয়ে ডাইনে মরলে আর লোকদেরও নিল যাতে সামাদ ভাইরা খুশি থাকে। কিন্তু সামাদ ভাইরা তো যাতে মাতাল তালে ঠিক। এরা শেখ হাসিনার ভুল কাজের সমালোচনা যতই করুক, তার মানে এই না যে জুনায়েদ সাকিব ওখানে গিয়ে মন্ত্রী হলে তারা চুপ থাকবে, তাও না। তাই তারা মুখ খুলেছেন, দেখলো যে না, কোনো কাজ হচ্ছে না। দ্বিতীয়ত, তারেক রহমানকে এই প্রায় 4 মাস হতে চললো, এই 4 মাসে বুঝে ফেলেছে যে ইউনূস তো 18 মাস টিকবে, বা টিকেছে, তারেক রহমান 18 মাস টিকবে না। এই দেশের জনগণ পুরোটাই তার বিরুদ্ধে চলে যাবে। আমেরিকা কিন্তু যুদ্ধকে ভয় পায় না, আমেরিকা শক্তিকে ভয় পায় না, কূটনীতিকেও ভয় পায় না। কি ভয় পায় জানেন? মিছিল, ক্ষুধার্ত মানুষ, এগুলো ভয় পায়। তো বাংলাদেশ এখন ক্ষুধার্ত মানুষের মিছিল কিন্তু বাড়তেছে। সামাদ ভাই রাজনীতিবিদ হলেও ব্যবসার কিছু খবর রাখেন। তার নাটোর থেকে আমাদের কিছু জিনিসপত্র আমাদের জামালপুর আসে, সব বন্ধ। আপনার পুরান ঢাকার নবাবপুর, ইউ বিলিভ ইট অর নট, আমি কিন্তু বাড়িওয়ালাকে যেমন ফোন দেই, কাজের বুয়াকেও ফোন দেই, কসাইরকেও ফোন দেই, মাছের ব্যাপারীকেও ফোন দেই, মাছের যে খুচরা বেচে তারও ফোন দেই, আজকে কি বাজার করলেন। কারণ আমি তো নিজে মাছের ব্যবসার সাথে জড়িত ছিলাম, জানি যে তারা কামাই করলে কি বাজার করে। কেন জিজ্ঞেস করলাম? মাছের ব্যাপারে কিন্তু বলি না যে ভাই আপনি আজকে কত বেচলেন, ওটা বলি না। আমি বলি ভাই আজকে মেয়ের জামাই আসছিল এই মাসে। না ভাই, মেয়ের জামাই শোনেন, যারা কসাই আর যারা মাছের ব্যাপারী তারা কিন্তু মেয়ের জামাইয়ের ঘন ঘন দাওয়াত দেয়, এটা আপনারা কিন্তু জানেন না, আমি জানি। তারপর পুরান ঢাকায় যারা, তারা কিন্তু ঘন ঘন মেয়ের জামাইয়ের দাওয়াত দেয়, এটা সামাদ ভাই জানে, আমরা চারজনই জানি। সেই পুরান ঢাকায় মেয়ের জামাইয়ের দাওয়াত দেয় না, সেই মাছের ব্যাপারীরা তাদের ব্যাপারী মনে করতে পারেন, কিন্তু তাদের কাঁচা টাকা ইনকাম। তারপর স্বর্ণকার, যারা স্বর্ণকার হয় এরা মেয়েদের বেশি দাওয়াত দেয়, মেয়েদের আমন্ত্রণ দেয়, মেয়ের জামাইয়ের নিমন্ত্রণ করে ঘন ঘন। সেই নিমন্ত্রণ বন্ধ, কারণ কি? কামাই নাই। তো এইদিকে যখন আমেরিকা দেখলো যে তারেক রহমান তো 18 মাস টিকবে না, আপনি কি মনে করেছেন শেখ হাসিনা শুধুমাত্র ওই আওয়ামী লীগের কয়েকটা কর্মীর উপরে ভরসা করে আসতেছেন? না, বাংলাদেশের সাধারণ জনগণ অস্থির হয়ে গেছে। সাধারণ জনগণ এর সাথে তার কথা হয়, শুধু কি কর্মীদেরই হয়, অনেক সমর্থকের সাথে তার কথা হয়। নেতার কথাই তিনি বাংলাদেশে প্রবেশ করতেছেন বলে আমার বিশ্বাস হয় না, আমিও বিশ্বাস করি না। কারণ আমি নিজেই তো আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ভরসা করে কথা বলি না, আমি সাধারণ মানুষের সাথে কথা বলি। তাদের ভাষায় বুঝতে পেরেছি তারা চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক। এমনকি যারা শেখ হাসিনার বিরোধী ছিল, মানে কেউ কেউ আন্দোলনেও যুক্ত ছিল, তারাও এখন মনে মনে চাচ্ছে শেখ হাসিনা আসুক। আসে না কেন? কারণ কি জানেন? পেটে ভাত নাই ভাই। পেটে ভাত থাকলে না পিঠে সয় রে ভাই। পেটেও ভাত নাই, পিঠেও গুতায়, কে তারেক রহমানের কথা শুনবে? বিএনপিতে যারা নির্বাচনের আগে জনপ্রিয় ছিল, সারা বাংলাদেশে তারা এই 4 মাসে নিজেরাও তার দলের কাছে অজনপ্রিয় হয়ে গেছে। এই মুহূর্তে নাটোরের যে বিএনপির এমপি আছে, সামাদ ভাইয়ের সাথে ইলেকশন করলে, নিরপেক্ষ ইলেকশন হলে ফেল করবে, আমি লিখে দিতে পারি। তাতে জনপ্রিয়তা এত নিচে নেমে গেছে। হ্যাঁ, আমি নাটোর যাচাই করি নাই, কিভাবে বুঝলাম? আমার জেলাকে আমি যাচাই করেছি, আমি ময়মনসিংহকে যাচাই করেছি, আমি টাঙ্গাইল যাচাই করেছি, আমি শেরপুর যাচাই করে বুঝতে পেরেছি যে বিএনপির জনপ্রিয়তা তার নিজের দলের কাছে ধস নেমেছে। তাহলে সাধারণ মানুষের কাছে কি? শেখ হাসিনা যে আসবেন, তাকে তার সাথে তো আমেরিকাকে থাকতেই হবে, ইচ্ছাও থাকতে হবে, গড় ইচ্ছাও থাকতে হবে। কারণ তাদের যা কাজ করার তারা তো করে ফেলেছে, চুক্তি তো করে ফেলেছে। এই চুক্তি তো শেখ হাসিনা করবে না। অর্থাৎ সামাদ ভাই আর আমাদের মানিক স্যার মনে করলো, আমাদের আলী স্যার মনে করলো যে ফরিদের যদি রাখি তাহলে তো চুক্তির জমি তো দলিলে তো সাইন করাইতে পারবো না, তাই ফরিদের আগে বাড়ি ছাড়া করি, তারপরে রূপচাঁদকে নিয়ে আসি।
আইনে সাইনটা করাই, কারণ রূপচাঁদের তো জনপ্রিয়তা নেই, আবার ফরিদের ধরে এনে বসাবো, কাজের কাজ তো হয়ে গেছে। আর চুক্তি একবার করলে সেটা তো আপনি বাতিল করতে পারবেন না। আপনি কি ভারত আর রাশিয়ার সামরিক চুক্তি বাতিল করতে পেরেছেন? এই যে এত যে ভারত বিরোধী আমার ভাবির পোলাদের মামুরা ক্ষমতায়, আপনি পারবেন? ভারতের সাথে রাশিয়ার সাথে চুক্তি রয়েছে এক কর্ণ বলবৎ, যে যদি বাংলাদেশের ভূমি ভারতের জন্য হুমকি হয় সামরিক এবং সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা, যে কোনো সময় সে বাংলাদেশে সেনাবাহিনী সে পাঠাতে পারে, এখনো আছে। আমেরিকাও সে কাজ করে নিয়েছে, ওই যে কি জানো নন ডিসক্লোজার এনডিএ নাকি এগ্রিমেন্ট, সেটা তো করে ফেলেছে। অর্থাৎ আমেরিকাকে তো যা যা হাঙ্গা বসায় ফেলছে, তো এখন তো তাদের আর দরকার নাই। কিসিঞ্জার কি বলেছিলেন, যে যারা আমেরিকার শত্রু তারা তো বিপদে পড়বে, আর যারা আমেরিকার বন্ধু তারা পড়বেই। হেনরি কিসিঞ্জার কিন্তু বলে নাই, এটা তো খোদ আমেরিকান পররাষ্ট্র মন্ত্রীর কথা ছিল। এটা তো আমার কথা না, আপনার কথা না, বিজেপির কথা না, নরেন্দ্র মোদীর কথা না, সামাদ ভাইয়ের কথা না, মানিক স্যারের কথা, আপনার কথা না, আমার কথা না, হেনরি কিসিঞ্জার বলেছে। তাহলে আবার ভারতীয়রা বলেছে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু দরকার নাই। তো দুয়ে দুয়ে চার তো হয়ে গেছে। তাহলে এখন যারা ক্ষমতায় আছে তারা ভাইয়া যদি মনে করে যে আমেরিকার সাথে গাইটা পিরিত করেছি, তুরস্কের সাথে গাইটা পিরিত করেছি, পাকিস্তানের কাছে হাঙ্গা বসেছি, তাতেই বোধহয় সংসার আমার টিকবে, পতন আলী আদেশের না। আন্তর্জাতিক রাজনীতি এইভাবে চলে না। আর আপনি সেটা তারেক রহমানের চেহারা দেখলে বুঝবেন যে তিনি কত ভীত, সন্ত্রস্ত, বিপর্যস্ত। একজন প্রধানমন্ত্রীর এইরকম চেহারা হয় না। তার সাথে সালাউদ্দিন সাহেবের ভালো দেখা যাইতেছে, তার সাথে ব্লেজার খলিলের ভালো দেখা যাইতেছে, বরং তার সাথে বিএনপির দলছুট রুবিন ফারহানার ঝকঝকা দেখা যাইতেছে। কনফিডেন্টলি তারা কথা বলে। তারেক রহমান কথা বলতে গিয়ে, একজন প্রধানমন্ত্রী কথা বলতে গিয়ে তার স্লিপ অফ টাং ঘন ঘন হচ্ছে। কারণ কি, আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি। আজকেও এখন পর্যন্ত আপনারটা নিয়ে 5 ঘন্টা হয়ে যাবে, আরো 1 ঘন্টা সামনে বলবো। আমাদের স্লিপ অফ টাং তো এরকম মেজর হয় না। তার কেন হয়? কারণ কনফিডেন্টের অভাব। শেখ হাসিনা রনি, যে গোলাম মোল্লা রনি, দুষ্ট লোকেরা তাকে গোলাম ময়লা রনিও বলে, তিনি যেটা বলেছেন আমেরিকাই তাকে সাথ দিবে, দিতে হবে, উপায় নাই। আমেরিকার 18 কোটির মার্কেট তার লাগবে। তার আসছে বড় কথা, তার 150 কোটি ভারতের মার্কেট লাগবে। শেখ হাসিনাকে যদি ফেলে দেয়, শেখ হাসিনাকে যদি সরিয়ে দেয়, আপনি জামালপুর যাবেন, আমি তো সামাদ ভাইয়ের আমি গুরুত্ব দিব, আমি আরেকজনকে দিব? আরেকজন উঠে এসে বুজুরে বসলে তো আমি দেবো না। তাহলে আপনি যদি সামাদ ভাইয়ের সাথে ভালো আচরণ করেন, তাহলে আমিও আপনাকে মেনে নিব। ভারত এই মুহূর্তে, রাশিয়া কোনো কথা বলবে না, রাশিয়া বলবে ভারতের চোখে বাংলাদেশ দেখে, যেটা আগে তারা দেখেছে। এখন ভারতের চোখেই বাংলাদেশকে দেখতে হবে। যদি না দেখে আমেরিকা, 150 কোটি মানুষের দেশ, ভারতের মার্কেট হারাবে। তো আমেরিকা তো এত বোকা না তো, যে তার এক ভাইয়ারে ক্ষমতায় রাখতে সে ওইখানে হলো 150 কোটি আর এইখানে 100, এখানে হলো 80 কোটি, এগুলো তো সে মার্কেট ছাড়া করবে না। এই যে প্রায় 170-80 কোটি মানুষের মার্কেট, এই মার্কেটটা সে কেন হাতছাড়া করবে তার এক ভাইয়ার জন্য? আমেরিকার তো কাজ শেষ, তার কাজ শেষ। আমেরিকা কাউকে চিনে না। আমেরিকা হলো কাকের মতো, তার খাওয়া দাওয়া শেষ, মাটিতে ঠোঁট ঘষে, ঘাসে ঠোঁট ঘষে, গাছের ডালে ঠোঁট ঘষে বলবে আমি তো খাই নাই। এবং তাই চলতেছে। আর যেটা বলেছেন যে লিবিয়া হয়ে যাবে, আমি স্পষ্ট বলে দেই, শেখ হাসিনার যদি কোনো ক্ষতি হয়, জননেত্রী শেখ হাসিনাকে যদি হত্যা করে, অথবা তার যদি কোনো ফাঁসি দেয় তাকে এনে, বাংলাদেশ 3 টুকরা হয়ে যাবে। আজকে আপনাকে বললাম, লিবিয়া তো 3 টুকরা এখনো হয় নাই। একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে, একটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, আর ওই যে ময়মনসিংহ বিভাগ আর ঢাকা টুক নিয়ে বরিশাল নিয়ে বাংলাদেশ হবে। এই বাংলাদেশ ওই যে তারা যে প্ল্যান করেছে, যদি মনে করেন জননেত্রী শেখ হাসিনার উপর হামলা হয়ে গেছে, তিনি মারা গেছেন, তার মানে বাংলাদেশটা 3 টুকরা করার প্ল্যান। আর যদি ভালোই ভালোই আসতে দেন, তাহলে হয়তো বাংলাদেশটা টিকে যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ হবে না। বিনা শেখ হাসিনা, বিনা আওয়ামী লীগ, বিনা ছাত্রলীগ বাংলাদেশ কি করে থাকে রে ভাই? এই কেসকি বান্দির পোলারা বাংলাদেশ দখল করে বসে থাকবে, তারা এমপি হবে, মন্ত্রী হবে। তারপরে জুনায়েদ সাকি, যার ভোট নাই 5টা, সে হবে এমপি মন্ত্রী। তারপরে আরেক নেশৌরি, ওই যে কি জাহিদ পাড়া, যারে রাস্তাঘাটে মানুষ দেখলে বলে নেশাখোর, সে হবে একটা দেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা। এই সমস্ত দেশ দেখার জন্য তো ভাই আওয়ামী লীগ বসে থাকবে না, ছাত্রলীগ বসে থাকবে না, বাংলাদেশের সাধারণ জনগণ বসে থাকবে না। আপনি যত কথাই বলেন, শেখ হাসিনার যদি কিছু হয়, এই বাংলাদেশ 3 টুকরা হবেই, কেউ ঠেকায় রাখতে পারবেন না, কেউ না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে এখনো কিন্তু ভারত বিরোধী মানুষ আছে একটা অংশ, কিন্তু যখনই শেখ হাসিনার কোনো ক্ষতি হয়ে যাবে, আওয়ামী লীগ 100% তখন ভারতের পক্ষ নিয়ে তারা প্রতিশোধ নেবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনি মনে করেন না যে এটা 75 সাল না। অনেকে বলবেন যে বঙ্গবন্ধুর স্মৃতি তো বড় নেতা না শেখ হাসিনা, কোনো সন্দেহ নাই। বঙ্গবন্ধুকে ওভারকাম করে যাবে, বঙ্গবন্ধুকে ওভারটেক করে যাবে, এরকম নেতা বাংলাদেশে জন্মে নাই, আর জন্মিবেও না। কারণ মুক্তিযুদ্ধ তো একবারই হয়। তা আপনি তার উপরে কেমনে, আপনি বাংলাদেশকে যদি সিঙ্গাপুর বানায় ফেলান, তা তো আপনি বঙ্গবন্ধুকে ছেড়ে যেতে পারবেন না, উনি এত বড় নেতা। তো সুতরাং সেটা আমি বলছি না। কিন্তু শেখ হাসিনা, এটা 75 সালে, কিন্তু আজকেও একজন মুক্তিযোদ্ধার সাথে কথা হলো, ওনার বিমান কুণ্ডু নাম, তার সাথে আমার ফোনেও মাঝে মধ্যে কথা হয়, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্র নেতা এবং আমলা। তিনি বলেছেন 75 সালে
2-3 জন মানুষ ছাড়া কেউ প্রতিবাদ করে না। এইবার কিন্তু তা ঘটে নাই। আমরা দেখেছি, অনেকেই বলেছে দারুণ ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে। নির্যাতনও যেমন হচ্ছে, শেখ হাসিনার পক্ষে তেমন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ সবাই আছে। আপনি এটা মনে করেন এইবার যদি শেখ হাসিনার কিছু হয়, ওই 75 সালের মতো এরা পালায় থাকবে না, লুকায় থাকবে না, অস্ত্র হাতে নিয়ে নেবে ছাত্রলীগ, অস্ত্র হাতে নিবে যুবলীগ, অস্ত্র হাতে নিবে কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, এমনকি নারী মহিলা লীগ অস্ত্র হাতে নিয়ে নেবে। আপনি যদি মসজিদে চুয়াডাঙ্গা যদি অস্ত্রদের ট্রেনিং করাইতে পারেন, ছাত্রলীগ বসে থাকবে, তাদের তো মুক্তিযুদ্ধ করে অভ্যাস আছেই। আওয়ামী লীগ বসে থাকবে, তাদের তো মুক্তিযুদ্ধ করে অভ্যাস আছেই। তবে আমি গোলাম মাওলা রনির সাথে এটা একমত, আমেরিকাও তাদের সহযোগিতা করবে, কোনো সন্দেহ নেই। আমেরিকার একটা গ্রিন সিগন্যাল থাকবেই। পাশাপাশি এইবার দেখবেন আমেরিকার বিরুদ্ধে ফতোয়াটা কি দেওয়া শুরু করে, এইবার বাঙ্গুরা দেখবেন কি করে। আর যেটা তিনি বলেছেন লিবিয়া হবে, লিবিয়া হবে না, লিবিয়া তো ভাঙেনি, বাংলাদেশটা 3 টুকরা হয়ে যাবে। ভাই, একটা দেশ যখন ধ্বংসের সাজানো গোছানো দেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, মুক্তিযুদ্ধকে যা ইচ্ছা তাই সে ভাষায় কথা বলে, বঙ্গবন্ধুকে নিয়ে যা ইচ্ছা তাই বলে, তখন আসলেই সহ্য করা যায় না। তাই হয়তো সামাদ ভাই এগুলো বলেছেন। আমি জানি ব্যক্তিগতভাবে সামাদ ভাই ওগুলো কথায় বিশ্বাসী না যা তিনি বলেছেন, কিন্তু কিছু কিছু সময় মানুষ তার ক্রোধকে সংবরণ করে রাখতে পারে না। কিন্তু কি করে যে যারা আওয়ামী লীগ করে তারা সহ্য করতে পারে, আমার বোধে আসে না সামাদ ভাইয়ের মতো। এইবার সে সামাদ ভাইয়ের লাস্ট কথাটা আপনার সাথে আমি শতভাগে একমত। জননেত্রী শেখ হাসিনা একটা সাধারণ শাড়ি বাঙালির কলকাতায় এসেই তিনি কিনবেন, পরবেন, আর বলবেন আমি এখন দমদম এয়ারপোর্ট থেকে আমি বেনাপোল আসতেছি। তিনি জাস্ট ভিডিওটা আপলোড করবেন, এই যে তখন আমার ড্রেস, একটা সাধারণ শাড়ি, গ্রাম বাংলার যেটা 300 বলছেন, এটা এখন তো 300 পাওয়া যায় না, 500-600 টাকা এটার দাম। 500-600 টাকা দাম একটা সাধারণ শাড়ি পরে তিনি যখন ঘোষণা দিবেন, আমি সামাদ ভাইয়ের ভাষা হুবহু বলতেছি না, ওটা আবার ইউটিউবে ঝামেলা করবে। তো আমি বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিবে আমি আসতেছি বেনাপোলে, যখন তিনি বলবেন যে আমি বারাসাত হয়ে ওই মেঠো পথে গাছপালার ভিতর দিয়ে গাড়ি নেমে আসতেছি, আর লাইভ ভিডিও হচ্ছে, কেউ না কেউ দেখাচ্ছে, বাংলাদেশে তিনি যেটা বলেছেন সেই ভাষাটাকে একটু আমার ভাষায় বলি, বান আছে না, বানের জলের মতো সব ভেসে যাবে চারদিকে। আমি সামাদ ভাইয়ের ভাষায় হুবহু বললাম না। ওই যে উনি বলছেন না যে দিনাজপুরে অনেক কিছু ঘটে যাবে যদি তাকে বাধা দেয়। এনসিপির ভাবির পোলাদের তো হিসাবই নাই। আপনি দেখেন ডিসেম্বরের আগেই কতজন এমপি পালায়, কতজন ভাবির মামারা পালায়, আপনি দেখতে পারবেন, ভাবির পোলার মামারা পালায়, দেখতে পারবেন। সে জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণাটা দিয়েছে, এরা যত মাত্র 72 ঘন্টা পার হয়নি, তাদের চেঁচামেচি গুলো দেখেছেন। আরে ভাই, সামাদ ভাই ঘোষণা দিল আমি জামালপুর যাইতেছি, দেখি ফরিদ কি করে। আমি যদি ক্ষমতাবান হই, এমন আসেন দেখি কি করতে পারেন, নদী পার হন, যমুনা পিছন, এই তো আমি এত চেঁচামেচি করবো কেন? বা আমি যদি বলি নাটোর যাইতেছি সামাদ ভাইয়ের এনে, এই সামাদ ভাই ঠাকাই কেন? সামাদ ভাই কি বলবে, তুমি যমুনা ব্রিজ আগে পারো, অসুবিধা কি, তারপরে দেখবো। কিন্তু চেঁচামেচি তো আর করবে না। কিন্তু এরা এত চেঁচামেচি শুরু করে দিয়েছে, ওই তাজুল ল্যাংটাপুরের ক্যানভাসার থেকে শুরু করে, তাজুল থেকে শুরু করে আমার ভাবির পোলারা, ছাত্র দলের নেতারা, বিএনপির নেতারা, তারপরে কি যেন কি প্রসিকিউটর একটা বানাইছে এখন কি আদালতে, তাদের বয়ান শুনলে মনে হয় সব উন্মাদ হয়ে গেছে। আরে ভাই, যারা তোমরা গুরুত্বই দাও না, তোমরাই বলেছ আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, দেশে আওয়ামী লীগ নাই, সব পলাতক, ফ্যাসিস্ট কোনোদিন ফিরে আসে না, এখন চেঁচাও কেন? এখন চেঁচাও কেন? কারণ ওই যে সামাদ ভাইয়ের কথাই ঠিক, যে সে জননেত্রী শেখ হাসিনা যদি বেনাপোল যশোরে আসে, দিনাজপুরে দৌড়াদৌড়ি লেগে যাবে, রাজশাহীতে দৌড়াদৌড়ি লেগে যাবে, ঢাকায় দৌড়াদৌড়ি লেগে যাবে, যমুনার পারে জামালপুর দৌড়াদৌড়ি লেগে যাবে, ময়মনসিংহ, বরিশাল, সব জায়গায় দৌড়াদৌড়ি, নারায়ণগঞ্জ দৌড়াদৌড়ি লেগে যাবে, নরসিংদী দৌড়াদৌড়ি লেগে যাবে। তো এই ভয়ে তারা চেঁচামেচি শুরু করেছে যে যদি মির্জা আব্বাসের মতো গালিগালাজ করে, চাপা মেরে, ভয় দেখে যদি শেখ হাসিনার যাত্রা বিরতিটা করানো যায়। কিন্তু তারা ভুলে গেছে এটা মির্জা আব্বাসও না, বিএনপিও না, এটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। শেখ হাসিনা যাহা বলেন তা ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, কিন্তু তিনি তা করবেনই। তিনি কারো কথাই শুনেন না। কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে, আপনার সামনে সব হ্যাঁ হুঁ, ইয়েস নো, ভেরি গুড সব বলবে, কিন্তু তিনি কিন্তু তার মতোই কাজ করবে। এই ব্যাপারে বিশেষ করে ক্রিস্টিয়ানিয়া রোনাল্ডোর একটা বয়ান আপনাদের সামনে তুলে ধরতে, তার কোচার বলতো অনুশীলনে কিন্তু রোনাল্ডো খুব, কোচ যা বলে তাই করে, কোচ যা বলে তাই করে। আরেকজন ছিল রোনালদিনহো, কোচ যা বলে তাই করে, খুব ভালো ছাত্র। কিন্তু কোচার বলছে কি জানেন, আমার কথা এনে শুনে মাঠে যায়, আমার কথা শুনে না, ওর মতো খেলে, কোনো ফরম্যাট কিচ্ছু মানে না, কিচ্ছু মানে না। তো এটা হলো শেখ হাসিনা। আপনার সাথে হ্যাঁ হুঁ, ইয়েস নো, ভেরি গুড, জি ঠিক বলছেন, তিনি যা ভালো বোঝেন তাই মনে করবেন, এটা আমি জানি। আর তিনি খুব পোর খাওয়া মানুষ। 75-এ তার পরিবার, তার পিতা সহ তার পরিবার সদস্য হারিয়েছেন। 19 বার তার উপর জানলেওয়া হামলা হয়েছে। গ্রেনেড হামলায় তিনি মরতে মরতে বেঁচে গিয়ে 17 বছর প্রধানমন্ত্রী থাকলেন, 16 বছর। আবার তিনি মরতে মরতে তারা 2 বোন আবার চলে গেল দিল্লিতে। তো এতবার মৃত্যু থেকে যে বেঁচে আসে, তার আর মৃত্যুর ভয় কিসের ভয়? তিনি ভয় করবেন না।
তারপরেও তিনি হয়তো আসতেন না যদি দেশটা ভালো চলতো, যদি দেশে এরকম নির্যাতন না হতো, নিপীড়ন না হতো, অর্থনীতি এভাবে ধ্বংস না হতো, এই দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে না পড়তো, যদি এই দেশের বিদ্যুৎ এই দেশের বন্দর, এই দেশের করিডোর না যেত, তাহলে হয়তো তিনি হয়তো আসতেন না বা সময় নিতেন। কিন্তু দেশের যে পরিস্থিতি খুব ভয়াবহ, আমি মনে মনে চেয়েছিলাম যে উনি একটা ঘোষণা, কেউ ঘোষণা দিয়ে বসুক, হয় বিপ্লবের ডাক দিক, নাহলে শেখ হাসিনা আসবে ঘোষণা দিক, কাকতালীয় ভাবে সেটা হয়ে গেল। এবং তার এই ঘোষণা, এখন তিনি কিন্তু, এটা কিন্তু ঘোড়ার চাল, ঘোড়ার চাল কিন্তু ফিরে নিয়ে যাওয়ার সুযোগ নাই আপনারও, আর যার জন্য চাল দিয়েছেন তারও সুযোগ নাই, হয় কিস্তি মাত হবে, তা নয় ঘোড়াকে আপনার খেয়ে দিতে হবে। শেখ হাসিনা তো কাঁচা খেলোয়াড় নন। শেখ হাসিনাকে যদি তারা কাঁচা খেলোয়াড় মনে করে, তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই 2 বছরে তিনি কিন্তু অনেক কিছু শিখেছেন। তারেক রহমান 17 বছর লন্ডনে গিয়ে কিছু শিখেন নাই। আমাদের দুর্ভাগ্য, আমাদের জাতীয় ভাইয়া 17 বছর লন্ডন থাকার পরেও তিনি কিছু শিখলেন না। তবে একটা জিনিস শিখেছেন, পিতার মতো ষড়যন্ত্র, যেটা সামাদ ভাই বলেছেন, নীরব নীরব ঘাতক, নীরবে কাজ করে যাচ্ছেন, এটাও সত্য, এটা ঠিক। আমিও মাঝে মাঝে ভেবেছি এত বড় ভুল হয় কেমনে। আসলে তিনি শিয়ানা পাগল, জামালপুরে পাগলা হয়ে গেছে তারেক রহমান, বগুড়ার পাশেই তো, জামালপুরে পরেই তো বগুড়া, তো নদী পার হইলেই তো বগুড়া, যমুনার পারে, তো জামালপুরে পাগলা হয়ে গেছে, ডিমের হালে 3টাই বেছে 5টাই বেছে না। তারেক রহমান সব ভুল করে কোন জায়গায়, যে ভুল করলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হবে। তারেক রহমান ভুল করে কোন জায়গায়, যে জায়গায় ভুল করলে দেশের সার্বভৌমত্ব ধ্বংস হবে। কিন্তু ওই জায়গায় ভুল করে না যেখানে ভুল করলে মৌলবাদ উচ্ছেদ হবে, সেই ভুল করে না। তো তাহলে সামাদ ভাইয়ের কথা এটাও ঠিক। এবার আসি আপনার প্রশ্নে, সেটা হলো যে যে কমব্যাট, ওটার নাম ছিল কি যেন, কি ফাতা কমব্যাট, ফাতা কমব্যাট, এই সন্ত্রাসীগুলোর নাম, এই জঙ্গিদের নাম। এরা হচ্ছে বাংলাদেশের ভেতরে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, এটা সামরিক ভাষায় কি বলে আমি জানি না, মানে এই মুহূর্তে শব্দটা মনে নাই। বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে গ্রুপে সারা দেশে জঙ্গিরা ছড়িয়েছে, একক ভাবে না, মনে করেন জামাতের নেতৃত্বে বা হেফাজতের নেতৃত্বে, এইভাবে না, তারা কি করছে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। মানে একটা আমার গ্রুপ, একটা মানিক স্যারের গ্রুপ, একটা কমরেড সামাদ ভাইয়ের গ্রুপ, একটা আপনার গ্রুপ, একটা আপনার ভাতিজার গ্রুপ, আমার ভাই, এইভাবে আস্তে আস্তে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে, কেউ কারোর সাথে যোগাযোগ নেই, কিন্তু কাজ একটাই, সারা বাংলাদেশে মৌলবাদকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। ফাতা কমব্যাট তার একটা, এরা কিন্তু কাউকে মুসলমান, এরা সবচেয়ে বিপজ্জনক গ্রুপ, এরা কিন্তু বিএনপিরও মুসলমান মনে করে না, এমনকি ক্ষেত্র বিশেষ এরা জামাতেরও মুসলমান মনে করে না, কিন্তু এরা জামাতেরই পয়দা, কিন্তু পয়দা কিন্তু জামাতেরই, এদের মেইন কন্ট্রোল সুইচ কিন্তু জামাতের হাতে, কিন্তু ওরা জানে না যারা জামাত দ্বারা নিয়ন্ত্রিত। মনে করেন সামাদ ভাই মানিক স্যারের নিয়ন্ত্রণ করে, মানিক স্যার আমাকে নিয়ন্ত্রণ করে, আমি সামাদ ভাইয়ের গালি দেই, কিন্তু মানিক স্যার তো সামাদ ভাই দ্বারা নিয়ন্ত্রিত। এইরকম একটা ত্রিভুজ বা একটা বৃত্ত বানিয়ে একটা বলয়ের ভিতরে তারা করে। এদেরকে আপনি যেটা বললেন যে আমেরিকার চাপে ধরেছে, হতে পারে এটা একটা নাটক, আমি তো মনে করি এগুলো হলো নাটক। কারণ মাঝখানে ইসরায়েলের যে রাষ্ট্রদূত কথাটা বলেছেন, সেগুলো এখন সত্য প্রমাণিত হচ্ছে, ধরতো না, এটা ঠিক। এদের কিন্তু ইচ্ছা নাই, জঙ্গিদের কখনোই ধরবে না। তারেক রহমানকে কুলাঙ্গার বললে তাকে ধরে না, কিছু বলে না, তারাই জঙ্গিদের ধরবে। এই জঙ্গিদের কাঁধে চড়েই তো তারেক রহমান ক্ষমতা এসেছে। কিন্তু জঙ্গিরা হচ্ছে ফ্রাঙ্কেস্টাইন, তারেক রহমানকে খাবে, গিলে খাবে, অথবা তারেক রহমানকে গিলে খেতে হবে এইসব ফ্রাঙ্কেস্টাইন। যেমন যেমন যে বাংলা ভাই পয়দা করেছিল বিএনপিরা, সেই বাংলা ভাইকে বিএনপিকে ফাঁসি দিতে হয়েছিল। এরকম এদের, আর যদি তা না করে তাহলে বিএনপিকে এরা খেয়ে ফেলবে, নিশ্চিত থাকেন। এই বাংলাদেশে যে হারে জঙ্গিবাদ, এই যে কালেমার পতাকার নামের যে ফাত্রামি, মুসলমানদের ধর্মবিশ্বাস, মুসলমানদের জন্য কালেমা পবিত্র, কিন্তু এই কালেমা নিয়ে তারা ফাত্রামি শুরু করেছে, এরা জজবা তৈরি করেছে যাতে মানুষ এটা ভেটো না দিতে পারে, এমন একটা কৌশল। এটা করে কি করেছে জানেন, এই 18 মাসে কিন্তু বাংলাদেশে মৌলবীদের প্রতি মানুষ বিতৃষ্ণ হয়ে গেছে, মৌলবীদের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধার মানুষের নাই। আর যেতটুকু বাদ ছিল ইসলাম সম্পর্কে, ইসলামের সবচেয়ে ক্ষতি করতেছে বাংলাদেশের মৌলবীরা আর এই ফাত্রা সন্ত্রাসী বাহিনীরা। এই যে কালামের পতাকার নিয়ে যে ফাত্রামি, এটা কালামের পতাকার প্রতি মানুষের বিরূপ ভাব চলে আসবে, এইখানে বিরূপ ভাব চলে আসবে। আপনি কি জানেন যে 2024 সালের পরে ঠিক যেমন মৌলবাদী শক্তির চাপ বেড়েছে, মৌলবাদী শক্তি বৃদ্ধি পেয়েছে ব্যাংকের ছাতার মতো, আপনি কি জানেন যে 2024 সালে 5 আগস্ট পরে ধর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে? এদের খাসিলতের কারণে, এদের খাসিলতের কারণে ধর্মহীন মানুষ ধর্মহীন হয়ে যাচ্ছে। যে ধর্ম এটা ধর্ম হইতে পারে না। আর বাংলাদেশে এই মুহূর্তে যেগুলো ধরতেছে, এদের কিছুই হবে না। আপনি দেখেন না, ম্যাজিস্ট্রেট বলেছে যে তোমাদেরকে রিমান্ডে নিয়ে পিটাইছে, বলে না স্যার কিছু করে নাই। একজন ম্যাজিস্ট্রেট এই প্রশ্ন করতে পারে? যেখানে মুক্তিযোদ্ধাদের লাশের, হাসপাতালের লাশের হাতে থাকে হ্যান্ডকাপ, যেখানে আদালতে মেরে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের, বর্ষিয়ান মুক্তিযোদ্ধাদের রিমান্ডে নেওয়া হচ্ছে, পেটানো হচ্ছে, অমানবিক অত্যাচার করা হচ্ছে, সেইখানে জঙ্গিদের সাথে এত সুন্দর শ্বশুরের মতো আলাপ, নাতিন জামাইয়ের মতো আলাপ। শ্বশুর না, শ্বশুর একটু ধমক টমক দেয়, মনে হয় যে যাদের ধরছে এই ফাতা কমবেটের, এরা মনে হয় ওই ম্যাজিস্ট্রেটের নাতিন জামাই হয়। কি সুন্দর আলাপ, তোমাদের কিছু করেছে? তারা কি বলেছে যে তাদের ভাষায় তারা চিন্তাই করে, তার পক্ষে তারা ফতোয়া দিয়েছে,
তারা মানুষকে হত্যা করবে, মেরে ফেলবে, তার পক্ষে তারা ফতোয়া দিয়েছে যে এই কারণে মানুষ হত্যা করা যায়। তারা বলেছে টাকার কম পড়লে ছিনতাই করা যায়, আলাপ শুনছেন, ডাকাতি করা যায়। তার নাম নাকি কি ইশারা নাকি ফাঁসারা নাকি মাসারা কি যেন একটা ফতোয়া একটা নাম দিয়ে দিছে। অদ্ভুত চরিত্র এই দেশের মানুষের। একবার মৌলবীরা ফতোয়াতে বলৎকার করতেছে যে বলৎকার করতে করতে বেঁচতে নিয়ে যাবে, আরেক জঙ্গি গোষ্ঠী ইয়াংদের তৈরি করতেছে, এরা বলে যে যাকে তাকে মেরে ফেলা যাবে টাকার জন্য, ডাকাতি করা যায়। কি অদ্ভুত ব্যাপার। আর হিন্দুত্ব তো মারাই যাবে জায়েজ। এই ধরনের যে মানসিক দৈন্যতা, মানসিক অসুস্থতা, এগুলোর জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দায়ী। আজকে এদের আস্কারা দিয়ে দিয়ে এই পথে নিয়ে আসছে। এর ভুক্তভোগী হতেই হবে আমাদের সমাজকে, কারণ আমরা এগুলো বাধা দেই না। এই দেশের বুদ্ধিজীবী সাউন্ড ভাই যেটা বললো, এই দেশের বুদ্ধিজীবীর হলো আরেক বাটপার। সত্যি সত্যিই তাই। এই দেশে এখন কোনো বুদ্ধিজীবী নাই, কোনো লেখক নাই, ইচ্ছা থাকলেও পারে না। আবার যারপরে তারা যারা পারবে তারা তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি দেখেন সাউন্ড ভাই শুরুতে একটা কথা বলেছে মানিক স্যার আসার আগে, যে বাংলাদেশের কোন চ্যানেলে একটা লোক আছে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, একটা লোকও নেই। সত্যি কথা তো এটা। শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ফ্যাসিস্ট থাকলেও তাদের ভাষা তখন তো আমরা দেখতাম সংসদে গালি দিত, টক শোতে তো সারা রাত গালি দিত, পত্রিকা লিখতো। এখন একজনও তো ইউনুসের সমালোচনা নিয়ে 18 মাসে কয়টা কলাম লেখা হয়েছে? তারেক রহমানকে নিয়ে 4 মাসে 4টা শব্দ লেখা হয়েছে কিনা তার সমালোচনা করে। মানে শেখ হাসিনা আসলেই শুধু সমালোচনার জ্ঞান বাড়ত। তখন সবাইকে ক্রিটিক হইতে ইচ্ছা হয়, তাই না? শেখ হাসিনা না থাকলে কেউ ক্রিটিক হয় না। ক্রিটিকের কাজ কি? সবসময় সমালোচনা করা। সবসময় সামাদ ভাই ক্ষমতায় গেল আমি তার সমালোচনা করবো, তাহলে না আমি ক্রিটিক। সমালোচনা করতে হবে, সমালোচনার কাজ তো সমালোচনা করা, প্রীতি করে না। তো হলে করার চান্স বহুত আছে। বিএনপির বহুত চান্স আছে তারেক রহমানের পক্ষে কথা বলার জন্য, ইউনুসের পক্ষে কথা বলার জন্য বহুত চান্স ছিল, এখনো আছে। এনসিপির আমার ভাবির পোলাদের দেখলে দেখি দাঁড়ায় থাকে, লোকজন দাঁড়ায় থাকে, আমরা দেখি। যেটা বললো যে রাস্তার মধ্যে থেকে কেসকি বান্দির পোলার জন্য ফেরি অর্ধেক পথ থেকে গিয়ে, কত বড় বেকুব, কত বড় বেকুব হলে এই কাজ করে। কেসকি বান্দির পোলা সুলতান গাইছে। আমি যদি এমপি হইতাম, সামাদ ভাই যদি এমপি হইতো, আমি নিশ্চিত ফেরি চলে গেলে বলবো একটু যাক যেতে দাও, জনগণ আগে পৌঁছুক, পরে আমি যাবো। এটা হলো একজন, এটা হলো নেতৃত্বের গুণ। তো আপনি যেটা বললেন আর যে শিরোনাম দিয়েছেন, আমি ওটা দিয়ে শেষ করি এখন। শেখ হাসিনা ফিরবেন, জুলাই যোদ্ধারা কি আতঙ্কিত? তারা শুধু আতঙ্কিত নয়, আতঙ্কিত হয়ে গেলে মানুষ তো প্রতিরোধ করার চেষ্টা করে। এরা হলো অস্থির হয়ে গেছে, পালানের পথ খুঁজতেছে। এরা দেখবেন আগামী 1 মাসের মধ্যে এরা চাপা মারতে 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 আস্তে আস্তে চাপা ঠান্ডা হয়ে যাবে। দ্বিতীয় মাসে গিয়ে ভিসা পাসপোর্ট যাদের আছে তারা ভাগবে, আর যাদের নাই তারা দ্বিতীয় মাসে গিয়ে ভিসা পাসপোর্ট করবে। তৃতীয় মাসে শেখ হাসিনা যখন আসবে ডিসেম্বর মাসে, দেখবেন মাঠ খালি। আর সামাদ ভাই যেটা বলেছে, যদি সেনাবাহিনী মৌলবাদীদের পক্ষে নেয়, এই ফাতা কমব্যাট নামের এই সকল জঙ্গিরা, কারণ শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তিটা হচ্ছে মুসলিম মৌলবাদ, যেটা 2013 সালে সৈয়দ আশরাফ সাহেব বলে গিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মৌলবাদী শক্তি হবে, তারা 1 নম্বর শত্রু। আজকে কিন্তু সেটা 2024 সালের 5 আগস্ট প্রমাণিত হয়ে গেছে। আবারও যদি মুখোমুখি হয়, ইসলামী জঙ্গিবাদী মোল্লা গোষ্ঠীরা, মৌলবাদীরাই আওয়ামী লীগের মুখোমুখি হবে। সেনাবাহিনী যদি দেখে, জনস্রোত যখন দেখবে পালিয়ে চলে যাবে। কারণ যে সামাদ ভাই যেটা বলছে ওইটাই সত্যি। জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিবেন যে আমি বেনাপোল বা যশোর আসতেছি, তখন দিনাজপুর, রাজশাহী, বগুড়া, খুলনা, চিটাগাং সব গরম হয়ে যাবে, দৌড়াদৌড়ি লেগে যাবে। সেনাবাহিনী এগুলো দেখে ঠান্ডা হয়ে যাবে। কারণ সেনাবাহিনীও ভয় পায়, যদি 100 লোক মেরে ফেলে বা 200 লোক মেরে ফেলে তাদের মিশন বন্ধ। সেনাবাহিনীর প্রাণ ভোমরা কিন্তু মিশন বন্ধের কথা শুনলেই দেখবেন তাদের হলকম শুকে যাবে, বিচি তাদের পাটি লাগাই যাবে না, এমনি গাড়ি উঠে যাবে সেনাবাহিনীর। তো সেনাবাহিনী রিস্ক নিবে না যখন জনস্রোত দেখবে। রইল বাকি মৌলবাদ, এরা জঙ্গিবাদ, এরা তো কোনো কিছু মানে না, কারণ এরা মরার জন্য যাবে। এরা বিপজ্জনক হয়ে থাকবে। কিন্তু এগুলো বাংলাদেশ আওয়ামী লীগের যে তাদের যে সাংগঠনিক শক্তি, তাদের যে সমর্থন, আমার ধারণা সামাদ ভাই যেটা বলছে যে গৃহযুদ্ধের কথা সম্ভাবনা দেখছেন, আমিও তা দেখি, সেটা